সাত নম্বর স্কুলটা দেখে নাও। 7 নম্বর স্কুলটা সেটা নবদ্বীপ জাতীয় বিদ্যালয়। আমরা শুরু করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অবশ্যই আমার ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। চলে এসো আজকে আলোচ্য প্রশ্নে চলে এসো। দেখে নাও, বায়োগ্যাসের মূল উপাদান। বায়োগ্যাসের মূল উপাদান আমরা বলবো মিথেন বলবো। বায়োগ্যাসের মূল উপাদান আমরা মিথেন CH4 বলবো। তারপর দেখো, কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV1/V লেখচিত্র কেমন হবে? এটা মূল বিন্দুগামী সরলরেখা। তারপরে কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে না? ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে না, সেটা হলো আমরা বলবো ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে না। দেখো, উষ্ণতার উপর নির্ভর করবে, দৈর্ঘ্য নির্ভর করবে, প্রশ্ন, তাহলে এটা উপাদানের প্রকৃতির উপর নির্ভর করবে না। তাহলে তাহলে মনে রাখবে, ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করবে না উপাদানের প্রকৃতির উপর। তারপর দেখো, CH4O2 CH4 + 2O2 = CO2 + 2H2O। 10 মোল CH4 পোড়াতে STP-তে কত অক্সিজেন লাগবে? দেখে নাও। তাহলে CH4 + 2O2, এটা বলবো CO2 বলবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি, তাহলে 2 × 22.4 লিটার, তাহলে এটা বলবো 44.8 লিটার। তাহলে 10 মোল, তাহলে এটা 1 মোল, এটা 1 মোল CH4। তাহলে 1 মোল CH4 পোড়াতে 1 মোল CH4 পোড়াতে কত লাগছে দেখো নাও। আমরা বলবো 44.8 লিটার অক্সিজেন প্রয়োজন। তাহলে এবার 10 মোল CH4 পোড়াতে, তাহলে 44.8 × 10, আমরা বলবো 4 লিটার অক্সিজেন প্রয়োজন। তাহলে কত বলবো? 448 বলবো। তাহলে আমরা বলবো 448 আমরা লিটার বলবো। 448 লিটার বলবো। 448 লিটার আমরা বলবো, ml না, 448 লিটার। তারপর দেখে নাও, একটি বিন্দু আলোকউৎস থেকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত। একটি বিন্দু আলোকউৎস অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত। ওই উৎস থেকে দর্পণের আপাতিত এবং দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত? যেটা আমরা 180। নির্দিষ্ট মাধ্যমদ্বয়ের ক্ষেত্রে কোন বর্ণের আলোরশ্মির চ্যুতি সবচেয়ে বেশি? দেখে নাও, চ্যুতি সবচেয়ে বেশি আমরা বলবো বেগুনিয়া। বেগুনি চ্যুতি সবচেয়ে বেশি, এটা মনে রাখবে। লালের সবচেয়ে কম, বেগুনির সবচেয়ে বেশি। তড়িৎচালক বল, কার্য এবং আধানের মধ্যে সম্পর্ক আমরা কি বলবো? এইটা বলবো আমরা Q = W/V। এটা মনে রাখবো, Q = W/V, এটা মনে রাখবো। রোধাঙ্ক, দেখে না, রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। এটা কার? অর্ধপরিবাহী। তারপর দেখো, তেজস্ক্রিয় পরমাণু থেকে, দেখে নাও, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর, তাহলে বিটা কণা যখন বেরোয়, তাহলে পারমাণবিক সংখ্যা কিন্তু বৃদ্ধি পায়। মনে রাখবে, প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, একটা বৃদ্ধি পায়। তারপর দেখবে একাধিক যোজ্য দেখা যায়, কার? সন্ধিগত মৌলের দেখা যায়। কোনটির অণুর অস্তিত্ব নেই? মনে রাখবে, আমরা বলবো অণুর অস্তিত্ব নেই, সেটা হলো যেহেতু ক্যালসিয়াম অক্সাইড একটি আয়নীয় যৌগ, তাই এর মধ্যে অণুর অস্তিত্ব থাকবে না। সিউ তড়িৎদ্বারের ব্যবহার করে সিউ জলীয় দ্রবণে
তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতি সঠিক? তাই নিচের কোন বিবৃতি ঠিক? ক্যাথোডের ভর কমে, অ্যানোডের ভর বাড়ে। ক্যাথোডের ভর কমে, অ্যানোডের ভর বাড়ে। শীর্ষ গাঢ়ত্ব কমে, শীর্ষ গাঢ়ত্ব অপর থাকে। এখানে যে অপশানগুলো আছে, অপশানগুলো কিন্তু মনে রাখবে, এখানে অনেকগুলো মানে এটা সবচেয়ে ভালো হতো কোন বিবৃতি সঠিক নয়, এটা হওয়া উচিত ছিল নিচের কোনটা সঠিক নয়। এটা সঠিক বলতে ক্যাথোডের ভর কমে, অ্যানোডের ভর বাড়ে, এটাও হবে, এটাও হবে, গাঢ়ত্ব এক থাকে, এটা হবে। তাহলে আমরা এ, বি, ডি এই উত্তরগুলো কিন্তু হবে। আমি যদি ধরে নিই যে এই বিবৃতিটি ভুল, মানে এটা সঠিক না, যদি বিবৃতির ভুল কোনটা, তাহলে আমরা এই অ্যান্সারটা তো অপশান সি হতো। এটা কিন্তু ঠিক না হয়ে ভুল হবে, তখন অ্যান্সারটা তোমার কী হতো? এই অ্যান্সারটা তো অপশান সি হতো। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে আলোচ্য প্রশ্নটা ঠিকঠাক নেই, প্রশ্নটা কোনো একটা মিসপ্রিন্টিং আছে। তাহলে যদি এখানে ভুল উত্তর, মানে কোন বিবৃতির ভুল বা মিথ্যা, তাহলে আমরা অপশান সি দিতাম। কিন্তু এখানে যেটা দেয়া আছে সেই প্রশ্নের উত্তরে আমরা এও লিখতে পারি, বিও লিখতে পারি, ডিও লিখতে পারি। তারপর চলে এসো পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S পাঠালে, পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S পাঠালে দ্রবণের বর্ণ কী হয়ে যাচ্ছে? সবুজ হয়ে যাচ্ছে। তাহলে দ্রবণের বর্ণ আমরা কী বলবো? সবুজ হয়ে যাচ্ছে। কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইডের সংকেত? বক্সাইডের সংকেত হলো Al2O3 2H2, এটা বক্সাইডের সংকেত। অ্যালকোহল হলো CH3CH2OH, এটা অ্যালকোহলের সংকেত। তারপর দেখো বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম যার পরিমাণ বাড়লে বিস্ফোরণ ঘটে, এটা আমরা বলবো CO2, কার্বন ডাইঅক্সাইড। চাল সূত্রের সাথে ভিটি লেখচিত্র কেমন হবে? মূল বিন্দুগামী সরলরেখা। আমরা কি বলবো? মূল বিন্দুগামী সরলরেখা বলবো। দেখে নাও, ভিটি লেখচিত্র আমরা বলবো মূল বিন্দুগামী সরলরেখা। তারপর দেখো কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়েল সূত্র মেনে চলে, এটা আমরা বলবো উচ্চ উষ্ণতা নিম্ন চাপের ক্ষেত্রে। লোহা, ইনভার, তামার মধ্যে কার প্রসারণ সবচেয়ে কম? আমরা ইনভার বলবো। তারপর দেখো কোনো পরিবাহী বেদ এবং প্রস্থচ্ছেদ যদি ঠিক থাকে, তাহলে পরিবাহীতে তাপীয় রোধ এবং তাপ সম্পর্ক আমরা বলবো ব্যস্তানুপাতিক। তাপীয় রোধ এবং তাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। দাড়ি কামানোর জন্য আমরা অবতল দর্পণ ব্যবহার করব। লাল এবং বেগুনি কাঁচের মধ্যে কার প্রতিসরাঙ্ক বেশি? যেখানে 2.5। মনে রাখবে প্রতিসরাঙ্কের সঙ্গে ল্যামডা ব্যস্ত সম্পর্কে থাকে। তাহলে যদি আমি ল্যামডার মান যদি বাড়াই, তাহলে প্রতিসরাঙ্কের মান কমবে। ল্যামডার মান যদি কমে, তাহলে প্রতিসরাঙ্কের মান বাড়বে। বেগুনির ল্যামডা কম, আলোর তরঙ্গদৈর্ঘ্য কম বেগুনির, তাহলে বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য কম, তাহলে প্রতিসরাঙ্ক বেশি। তাহলে আমরা কি বলবো? আমরা অবশ্যই চলে আসবো বেগুনি। কিলোওয়াট ঘন্টা বা বিওটি, এটা হলো ব্যয়িত তড়িৎ শক্তির একক। তারপর দেখো বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে কাজ করে। তিনটে রোধ আছে, এটা 5, 10 এবং 15। সমান্তর কোন সমবায় রাখলে তুল্য রোধের মান 5 হবে? দেখে নাও। এবার যদি শ্রেণীর সময় রাখলে উত্তর আমার কত হতো? এগুলো সব যোগ করলে অনেক বেশি হতো। দেখো যোগ করলে দেখো 20, 30, অ্যান্সার 30 হতো, কিন্তু ওখানে তুল্য রোধ বলা আছে 5। তাহলে আরপির মানটা আমরা চলে আসছি 1/RPর মানটা 1/5 প্লাস 1/10 প্লাস 1/15। দেখতে পাচ্ছ? তো এটা হলো, দেখো লসাগু, তাই 30 করি, 30 লসাগু, এটা দেখে নাও। তাহলে 6, এটা দেখো 3, এটা 2, দেখে নাও 6, এটা ভাগ করলে কত? 6 হচ্ছে, এটা 3,
তাহলে এটা 11 বলবো। তাহলে 11/30, তাহলে 1/RPর মান আমরা বলবো। তাহলে এখানে আরপির মান তাহলে কী হবে? আরপির মান দেখো 30/11, 30/11 2.72, 2.72 আরপির মানটা 2.72 আমরা পেয়ে যাবো 2.72। তাহলে কোন সমবায় রাখতে হবে? তাহলে এটা 2.72 ওহম। তাহলে শ্রেণী সমবায় থাকলে হবে না, সমান্তরাল। অ্যান্সার হবে সমান্তরাল সমবায়। তাহলে উত্তরটা পেয়ে যাব সমান্তরাল সমবায়। নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় একটি অপব্যবহার বলতে সেটা আমরা বলবো পারমাণবিক বোমা বলবো। তারপর মেন্ডেলিভের পর্যায়সারণীতে ক্ষার ধাতু গ্রুপ 1 1 নম্বর গ্রুপে থাকবে। দীর্ঘ পর্যায়সারণীতে গ্রুপের সংখ্যা আমরা 18টা বলবো। প্রথম শ্রেণীতে থাকা তেজস্ক্রিয় মৌল আমরা বলবো অ্যাস্টাটিন, এটি অ্যাস্টাটিন বলবো। জলের অণুতে হাইড্রোজেন অক্সিজেন পরমাণুর মধ্যে কোন ধরনের বন্ধন দেখা যায়? সমযোজী বন্ধন দেখা যায়। সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক হলো ক্যালোরি পার গ্রাম বা ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার 1। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে কারা? আয়নরা। তারপর দেখো তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তার মধ্যে অ্যালুমিনিয়াম ছাড়া ক্রায়োলাইট এবং ফ্লুসপার থাকে। তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারা জারণ ঘটে? আমরা বলবো অ্যানোডে। তারপর দেখো ইউরিয়া উৎপাদনে কী কী লাগে? একটা অ্যামোনিয়া আর একটা CO2 বা কার্বন ডাইঅক্সাইড। NaOH + H2S সমান NaHS, এখানে ড্যাশে বলবো NaHS, সোডিয়াম বাইসালফাইড। লাইকার অ্যামোনিয়া কাকে বলে? দেখে নাও। লাইকার অ্যামোনিয়া 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট একটি অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে আমরা লাইকার অ্যামোনিয়া বলবো। পেজ নাম্বার 115 বলবো, এটা পেজ নাম্বার 115। তারপর দেখো আর্দ্র বাতাসে, দেখে নাও, আর্দ্র বাতাসে ফেলে রাখা তামার ওপর সবুজ বর্ণে আস্তরণ পড়ে, তার রাসায়নিক নাম এবং সংকেত। নাম যদি বলি তাহলে আমরা বলবো এর নাম হলো ক্ষারকীয় কপার কার্বনেট। এর নাম হলো ক্ষারকীয় কপার কার্বনেট। এই ছোপটার নাম হলো প্যাটিনা। সংকেত আমরা এটা বলে দেবো। তাহলে ক্ষারকীয় কপার কার্বনেট, এটা বলা হয় প্যাটিনা বলা হয়, আর সংকেত হলো এইটা। পেজ নাম্বার 132 পেয়ে যাব, পেজ নাম্বার 132। এটা ভট্টাচার্য ব্রাদার্সের বই পারবে। তারপরে কার্বন বিজারণ পদ্ধতি নিষ্কাশন করা যায় একটা ধাতুর নাম, এটা আমরা জিঙ্ক বলবো। জিঙ্ক, কার্বন বিজারণ পদ্ধতি নিষ্কাশন করা ধাতুর নাম আমরা কি বলবো? জিঙ্ক, Zn। তারপর দেখো CH3, দেখে নাও CH3 CH2COOH ইউপ্যাক নাম প্রোপানোয়িক অ্যাসিড, বলো প্রোপানোয়িক অ্যাসিড। পিভিসির মনোমার, দেখে নাও পিভিসির মনোমার, দেখে নাও ভিনাইল ক্লোরাইড, আমরা পেয়ে যাবো ভিনাইল ক্লোরাইড। পেজ নাম্বার 146 পেয়ে যাবো ভিনাইল ক্লোরাইড। এসআই পদ্ধতিতে আর এর মান কত? এসআই পদ্ধতিতে আর এর মান আমরা বলবো ইনভার্স, আমরা কি বলবো? 8.31 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। স্থিতিশীল উন্নয়ন আমরা প্রত্যেকটা পেজে করছি, আগের পেজ আমরা সংজ্ঞা বলেছি, তোমরা অবশ্যই দেখে নেবে। তারপর দেখো গ্যাসের অণুগুলির গতির ওপর চাপের প্রভাব, দেখে নাও গ্যাসের অণুগুলির গতির ওপরে দেখো চাপের প্রভাব, দেখে নাও। এইটা আমরা এই উত্তরটা বলবো, এখান থেকে এই পর্যন্ত বলে উত্তর চলে আসবে। তাহলে পেজ নাম্বার 19 আমরা বলবো, পেজ নাম্বার 19। দৃঢ়দৃষ্টি হাইপারমেট্রিক কাকে বলে? অনেকবার হয়েছে, তোমরা প্রত্যেকটা পেজে এটা আছে, আমি ব্যাখ্যা করছি না। হাইপারমেট্রোপিয়া দেখে নাও, দেখতে পাচ্ছ কারণ, সংজ্ঞা, কারণ, প্রতিকার। 54 পেজে পেয়ে যাবো, পেজ নাম্বার 54 আমরা পেয়ে যাব। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোরশ্মির প্রতিসরণের চ্যুতি কোণ নির্ণয় করতে বলছে। লঘুতে ঘন, দেখে নাও লঘুতে ঘন চ্যুতি কোণের রাশিমালা আমরা এটা বলবো, দেখে নাও এটা বলবো। এইটা ছবিটা আঁকবো আর এই অ্যান্সারটা হবে ডেল্টা সমান I-R। পেজ নাম্বার 42 আমরা পাবো। একটি বাল্বের রেটিং 220 ভোল্ট 100 ওয়াট অর্থ কী? দেখে নাও পরিষ্কার দেখো লেখা আছে বাল্বের রেটিং 220 ভোল্ট 100 ওয়াট বলতে বোঝায়
বাল্বটি দু প্রান্তে 220 ভোল্ট বিভব প্রয়োগ থাকলে বাতিটি উজ্জ্বলভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল করে শক্তি ব্যয় করবে। এটা 73 পেজ আমরা পেয়ে যাব, পেজ নাম্বার 73। সোডিয়াম ক্লোরাইড ন্যাপথলিন ভৌতমের পার্থক্য আমরা আগে দেখে নাও। সোডিয়াম ক্লোরাইড ন্যাপথলিনের পার্থক্য দেখে নাও। এটা সহায়িকা 331 পেজে পাবো। সহায়িকা আমরা 331 পেজে পাবো। তড়িৎযোজী সময় যৌগের পার্থক্য করতে বলছে। দেখে নাও, তড়িৎযোজী সময়ের পার্থক্য দেখতে পাচ্ছ, এটা সহায়িকা দিয়ে করে নেবে 330 পেজে। তারপরে কার্বন ডাইঅক্সাইডে লুইস স্টোন আঁকতে বলছে। দেখে নাও, কার্বন ডাইঅক্সাইড লুইস স্টোন দেখে নাও ভালো করে, এটা 109 পেজে পাবো। চিনি জলীয় দ্রবণ তড়িৎ-প্রবাহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ তড়িৎ-প্রবাহন করতে পারে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা পেজে এই প্রশ্নটা অনেক পেজে দেখতে পাচ্ছি, খুব দেখে না ভালো করে, উত্তর পেয়ে যাবে। মেন কথা হলো চিনি জলীয় দ্রবণ অ্যানায়ন কার্বন উৎপন্ন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে Na+Cl- উৎপন্ন করতে পারে, অ্যানায়ন কার্বন উৎপন্ন করতে পারে, তাই তড়িৎ-প্রবাহন করতে পারে। এটা সহায়িকা 331 পেজে পাবো। তারপর দেখো 3.7, 1100 সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বনেটের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস পাঠালে কি ঘটবে সেটা লিখতে বলছেন। দেখে নাও, দেখতে পাচ্ছ, আমরা এই পুরোটা লিখে দেবো, এখান থেকে শুরু করে লিখে দিলে উত্তর চলে আসবে। 125 পেজ আমরা পাবো, পেজ নাম্বার 125। থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইডে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়া লিখতে বলছে এবং এর ব্যবহারিক প্রয়োগ লিখতে বলছে। দেখে নাও ভালো করে, এটা বিক্রিয়া, এর ব্যবহারটা কোথায় দেখো, রেল লাইন বা যন্ত্রের ফাটল জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হয়, পেজ নাম্বার 133। তারপর দেখো সিওসো4, দেখে নাও, সিওসো4 জলীয় দ্রবণে এক টুকরো, দেখো সিওসো4 জলীয় দ্রবণে এক টুকরো ধাতব আয়রন যোগ করলে যে বিক্রিয়া ঘটে এবং তার সমীকরণ লিখতে বলছে। ধাতু সক্রিয়তার শ্রেণীতে সিউ এবং এফির অবস্থান উল্লেখ করতে বলছে। আমরা এই উত্তরটা লিখব, দেখে নাও, এখান থেকে এই উত্তরটা লিখব, দেখে নাও, এই উত্তর লিখব। আর ধাতু সক্রিয় শ্রেণীতে, দেখে নাও, ধাতু সক্রিয় শ্রেণী এটা, দেখে নাও, এখানে দেখো, তাহলে হাইড্রোজেনের ওপরে যারা থাকবে তারা সক্রিয় ধাতু, যারা নিচে থাকবে তারা সক্রিয় কম ধাতু। দেখতে পাচ্ছ এখান থেকে উত্তর তোমরা পেয়ে গেলে। তাহলে সহায়িকা 418, 419 পেয়ে তোমরা পেয়ে যাবে। তারপর দেখো 3.9 তোমরা চলে এসো, প্রত্যেকের ব্যবহার লিখতে বলছে। প্রথম হলো ডিনেজার স্পিরিট, দেখো এটা আমরা বলবো পেন্ট, বার্নিশ এর দাবক রূপে স্টোভ, স্পিরিট ল্যাম্পে আমরা ব্যবহার করব। তারপর চলে এসো ভিনিগার, দেখো ভিনিগার মাছ মাংস সংরক্ষণে আমরা ব্যবহার করি। তারপর চলে এসো অ্যাসিটিলিন, দেখুন অ্যাসিটিলিন, ইথিলিন, দেখো ইথিলিনের ব্যবহার তোমরা পেয়ে যাবে কাঁচা ফল পাকাতে, ফল সংরক্ষণে। আর অ্যাসিটিলিন, দেখো অ্যাসিটিলিন আমরা পাবো অক্সি অ্যাসিটিলিন শিকা উৎপন্ন করতে, কার্বাইড বাতিতে আমরা ব্যবহার করব। তাহলে প্রত্যেকটা ব্যবহার আমরা পেয়ে গেলাম। তারপর দেখে নাও চার্লসের সূত্র, চার্লস সূত্র বিবৃত করতে বলছে। বয়েল সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট করে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক কী হবে। দেখে নাও চার্লসের সূত্র, দেখে নাও
চার্লস সূত্র বিবৃতি করতে বলছে। এটা চার্লস সূত্র দেখতে পাচ্ছ। তারপরে চলে এসো পরেরটা, এই বয়েল সূত্র দেখে নাও। আমরা এখান থেকে এই পর্যন্ত করলে উত্তর চলে আসবে, এখান থেকে এই পর্যন্ত করলে উত্তর চলে আসবে। তাহলে পেজ নাম্বার 12 এবং 11, অর্থাৎ 11 থেকে 12-র মধ্যে তোমরা সব উত্তরগুলো পাবে। এই অঙ্কটা আমরা আগের পেজে সলভ করে আগের পেজে ব্যাখ্যা করেছি, তোমরা আগের পেজটা দেখে নেবে, অবশ্যই বুঝতে পেরে যাবে। তারপর দেখো বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত পরিমাণ লঘু H2SO4-এর সাহায্যে বিক্রিয়া করালে কী পরিমাণ H2 উৎপন্ন হবে দেখে নাও। তাহলে দেখে নাও অশুদ্ধ জিঙ্কের পরিমাণ, সেটা আমরা বলা আছে 35%, বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ বলা আছে 100 - 35%, 65%। তাহলে 100 গ্রাম অশুদ্ধ জিঙ্কের নমুনাতে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ 65 গ্রাম, একে কত 50 কত করলে দেখো পেয়ে যাবো সেটা কত 32.5 গ্রাম। এরপর চলে এসো দেখো Zn প্লাস H2SO4 সমান Zn-SO4 প্লাস H2, এটা 65 গ্রাম, এটা 2 গ্রাম। তাহলে 65 গ্রাম জিঙ্ক উৎপন্ন করতে আমার H2 লাগবে 2 গ্রাম, একে কত আর 32.5 বার করলে দেখো উত্তর পেয়ে যাচ্ছি আমরা 1 গ্রাম। তাহলে কত লাগছে 1 গ্রাম হাইড্রোজেন লাগছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা পেজে আছে, এটা মাধ্যমিক পরীক্ষা অবশ্যই অঙ্কটা পড়েও ছিল, খুব ভালো করে প্র্যাকটিস করবে। তারপর দেখে নাও লোহার আয়তন প্রসারণ 36 × 10⁻6 বলতে কী বোঝায় দেখে নাও। লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻6 পার ডিগ্রি সি বলতে বোঝায় লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে দণ্ডটির আয়তন প্রাথমিক আয়তনের 36 × 10⁻6 অংশ হবে। তাহলে এরকমভাবে তোমরা বলবে, যেরকমভাবে সংজ্ঞাটা দেখো দেওয়া আছে, এখানে দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দেওয়া আছে, তোমরা এভাবেই বলবে। এখানে দৈর্ঘ্য যে আয়তন প্রসারণ বলবে, কোনো লোহার দণ্ড উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে লোহার প্রাথমিক দৈর্ঘ্যের জায়গায় তোমরা আয়তন বললেই হবে, মানে যেখানে দৈর্ঘ্য আছে তোমরা সেখানে আয়তন বললেই কিন্তু উত্তর চলে আসবে। এটা পেজ নাম্বার 29-এ আমরা পাবো। তারপর দেখো কাঁচের শিশির মুখে ধাতব ছিপি জোরে আটকে গেলে সেটিকে কিভাবে খোলা হবে সেটা যুক্তি দিতে বলছে। দেখে নাও, আমরা এই উত্তরটা পাবো, 20-র উত্তরটা আমরা বলবো, দেখে নাও ভালো করে 100। তারপর চলে এসো 4.4, আলোকরশ্মি পিজনের মধ্য দিয়ে যাচ্ছে, দেখাও যে চ্যুতিকোণ সমান I1 + I2 - a, চ্যুতিকোণ ডেল্টা সমান I1 + I2 - a। দেখে নাও পেজ নাম্বার 45 দেখতে পাচ্ছ, পেজ নাম্বার 45 তোমরা লিখে দেবে, পেজ নাম্বার 45 উত্তরটা আছে, পেজ নাম্বার 45। তারপর দেখো উত্তল লেন্সের কীভাবে অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় চিত্র আঁকতে বলছে। অসৎ সমশীর্ষ দেখে নাও, উত্তল লেন্সের সাহায্যে অসৎ সমশীর্ষ দেখতে পাচ্ছ, পেজ নাম্বার 50। দেখে নাও 4.5, বায়ু মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য বলা আছে 1.5 প্রতিসরাংপৃষ্ঠ মাধ্যমে আলোর বেগ এবং তরঙ্গদৈর্ঘ্য কত হবে। ল্যামডার মানটা 6000 অ্যাংস্ট্রম পেয়ে যাব, মিউর মানটা 1.5 পেয়ে যাব। তাহলে আমরা পেয়ে যাব আলোর বেগ, আমরা পাবো ভি সমান, দেখো ভি সমান c/μ, তাহলে c এর মান 3 × 10⁸, আর মিউ এর মান 1.5, তাহলে ভি এর মান হলো 2 × 10⁸ পেয়ে গেলাম। তাহলে ওই মাধ্যমে
তাহলে ওই মাধ্যমে আলোর বেগ কত, সেটা 2 × 10⁸ মিটার পার সেকেন্ড পেয়ে যাব। দেখতে পেলে এটা আলোর বেগ পেয়ে গেলাম। এবার দেখো আমরা বলবো ল্যামডা, আমরা জানি ল্যামডা ড্যাশ সমান ল্যামডা বাই মিউ। এটা মনে রাখবে, মানে কোনো একটা মাধ্যমের যে আলো যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা সমান ল্যামডা বাই মিউ। ল্যামডার মান দেওয়া আছে কত, ল্যামডার মান দেওয়া আছে 6000, দেখে নাও 6000 বাই মিউ মানে 1.5, এটা আমরা করলে কত হবে 4000 বলবো, 4000। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, আমরা বলবো 4000 অ্যাংস্ট্রম। দেখতে পেলে, তাহলে ওই মাধ্যমে আলোর বেগ পেয়ে গেলাম 2 × 10⁸, আর ওই মাধ্যমে আলোর বেগ কত 4000 অ্যাংস্ট্রম। মনে রাখবে কোনো একটা শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ যদি দেওয়া থাকে, কোনো একটা মাধ্যমের যদি তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলে, তাই নিয়ম হবে ল্যামডা বাই মিউ করে দেবে। তাহলে ল্যামডা বাই মিউ, ল্যামডার মান দেখো দেওয়া আছে, মিউর মান দেওয়া আছে, ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাবো 4000 অ্যাংস্ট্রম। তারপর দেখে নাও তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্জের সূত্র লিখতে বলছে। তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্জের সূত্র দেখে নাও। আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন হবে যে কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে প্রবাহ সেই কারণ কি বাধা দেবে। পেজ নাম্বার 82 পেয়ে যাব, এটা পেজ নাম্বার 82। তারপর দেখো জুলের সূত্র লিখতে বলছে, এটা আমরা 71 পেজে পাবো। 3টে সূত্র আছে, দেখে নাও 3টে সূত্র আছে, দেখে নাও জুলের 3টে সূত্র, অত্যন্ত ইম্পর্টেন্ট 3টে সূত্র, ভালো লিখে দেবে। পেজ নাম্বার 71 তোমরা এখানে একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাল্ব, 5টি 80 ওয়াট পাখা, একটি 80 ওয়াট টিভি প্রতিদিন 6 ঘন্টা করে চলছে। তাহলে 5 টাকা প্রতি ইউনিটের দাম হলে 30 দিনে কত খরচ হবে, দেখে নাও ভালো। দৈনিক ব্যয়িত তড়িৎ শক্তি, কি হবে, দেখো 10টা 40 ওয়াটের বাল্ব, 5টা 80 ওয়াটের পাখা, একটা 80 ওয়াটের টিভি, প্রতিদিন 6 ঘন্টা করে চলছে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, কিলোওয়াট আওয়ার পাবো, দেখতে পাবো। তো এটা দেখো 400 প্লাস 80 বাই 1000, এটা কিলোওয়াট আওয়ার। এটা দেখো 880কে 6 দিয়ে গুণ করলে, তাহলে 880 × 6 বাই 1000, এটা কেটে দাও, এটা ভাগ করলে যেটা আসবে এটা হলো 5.28 কিলোওয়াট আওয়ার, 5.28। এবার দেখো তাহলে 30 দিনে ব্যয়িত বিদ্যুৎ শক্তি, তাহলে আমরা বলবো 5.28 × 30। এটা আমরা বলবো 158.4 বলবো। তাহলে মাসিক খরচ হলো 158.4, প্রতি ইউনিটের দাম কত সেটা আমরা বলেছি 5 টাকা, তাহলে × 5, তাহলে উত্তর পাবো 792 টাকা।
তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 792। এরকম অঙ্ক আমরা আগে অনেকবার করেছি, এরকম অঙ্ক আমরা আগে অনেকবার সলভ করছি। খুব ভালো করে ভিডিওগুলো দেখবে, দেখলে তোমরা অবশ্যই সব উত্তর তোমরা পেয়ে যাবে। দেখে নাও ভালো করে বিওডির অঙ্ক, এবছর কিন্তু এরকম একটা অঙ্ক পরীক্ষা আসার সম্ভাবনা। তারপর দেখে নাও আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ কাকে বলে এসে দেখো। আপেক্ষিক রোধ দেখে নাও, একই দৈর্ঘ্য একই প্রস্থ বিশিষ্ট কোনো পরিবাহী দুই বিপরীত পৃষ্ঠের রোধকে আমরা আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক বলবো। এর হিসাবে আমরা বলবো ওহম মিটার। হ্যাঁ, আমরা বলবো ওহম মিটার বলবো। তাহলে হিসাবে আমরা কি বলবো, এটা মনে রাখবে, ওহম মিটার বলবো। দেখো কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গত নতুন মৌল সৃষ্টি হয়, কিন্তু গামা নিশ্চয়ই নতুন মৌল সৃষ্টি হয় না কেন, দেখে নাও। দেখে নাও, আলফা কণা যখন কোনো নিউক্লিয়াস থেকে বেরোয় তখন তার ভর সংখ্যা প্রোটন সংখ্যা 4 কমে যায়। দেখো আলফা কণা নিউক্লিয়াস থেকে বেরোচ্ছে, দেখো ভর সংখ্যা 2 কমলো, দেখো প্রোটন সংখ্যা দেখো 4 কমলো, দেখো নতুন নিউক্লিয়াস তৈরি হলো। কিন্তু তাহলে এই জন্য মানে আলফা কণা যখন কোনো মৌল থেকে বেরোয় তার নতুন নিউক্লিয়াস সৃষ্টি হয়। কিন্তু বিটা কণা যখন বা যখন গামা রশ্মি বেরোয় তখন দেখো তেজস্ক্রিয় মৌলের পরমাণু আলফা বিটা কণা নিঃসরণের ফলে সৃষ্ট অপত্য নিউক্লিয়াস উত্তীত অবস্থা থাকে। তাহলে সেই উত্তীত অবস্থা থেকে অতিরিক্ত গামা রশ্মি নির্গমন করে ভূমিস্তরে নিয়ে আসে। তাহলে যখন কোনো রশ্মি যখন গামা কণা বেরোয় তখন সেই যে মৌলটা বা নিউক্লিয়াসটা সেটা উত্তীত অবস্থা থাকে, তখন গামা রশ্মি নিঃসরণের মাধ্যমে প্রাথমিক অবস্থায় ফিরে আসে, মৌলের কোনো চেঞ্জ ঘটে না। তাহলে বুঝতে পারলে, এটা আমরা 87 পেজে পেয়ে যাব। পেজ নাম্বার 87-তে আমরা পেয়ে যাব ভট্টাচার্য ব্রাদার্সের বই পেয়ে যাব। তারপর দেখো ABC 3টে মৌল বলা আছে, 3টে মৌলের যে পরমাণুর সংখ্যা 6, 8, 10 বলা আছে। সি মৌলটা গ্যাসীয়। আর বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে, দেখে নাও বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। দেখে নাও এই প্রশ্নের উত্তর খুব ভালো দেখে নাও। এখানে প্রথম বলা আছে, এখানে দেখো ABC 3টে মৌল বলা আছে যার প্রোটন সংখ্যা 6, 8, 10 বলা আছে। সিটা গ্যাসীয় বলা আছে। কোন মৌলের তড়িৎ ধর্মতা বেশি। নাম্বার 2 বলা আছে কার আকার কম। আর বি মৌলটা কোন শ্রেণীতে অবস্থান করছে। দেখে নাও পুরো একই প্রশ্নের উত্তর দেখে নাও, পুরো সেম টু সেম, খুব ভালো দেখে নাও, ব্যাখ্যা করা আছে, খুব ভালো করে দেখবে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এবছর অনেকবার পেজে এই প্রশ্নটা আছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। দেখতে পাচ্ছ পেজ নাম্বার আমরা 359 পেজে পাবো। এটা আমরা পাবো সহায়িকা 359। তারপর চলে এসো কপার সালফেট। কপার সালফেট তড়িৎদ্বার ব্যবহার করে সালফিক অ্যাসিড দ্বারা অম্লায়িত কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড অ্যানোডের বিক্রিয়া দুটো লিখতে বলছে। দেখে নাও কপার তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করছে, ক্যাথোড অ্যানোডের বিক্রিয়া লিখতে হবে, খুব ভালো করে দেখে নাও। পেজ নাম্বার 115 পেয়ে যাব। কিপ যন্ত্রে তৈরি করা যায় একটি গ্যাসের নাম, তার রাসায়নিক মানে প্রারম্ভিক রাসায়নিক সমূহ, শর্ত, সমীকরণ, সংগ্রহ। দেখে নাও 122 পেজ আমরা পেয়ে যাব। দেখে নাও পেজ নাম্বার 122-এ দেখো শর্ত, সমীকরণ, তারপরে দেখো কি কি লাগবে, উপকরণ, শর্তের মধ্যে উপকরণগুলো আছে। আর সংগ্রহ করা হয়, যেহেতু বায়ুর চেয়ে ভারী তাহলে ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। শুষ্ককরণের জন্য আমরা ব্যবহার করি P2O5। তাই সব উত্তর পেয়ে যাবে। তাহলে 122 পেজ আমরা সব উত্তর পেয়ে গেলাম। তারপর দেখো স্পর্শ পদ্ধতি। দেখো স্পর্শ পদ্ধতি SO2 থেকে SO3
সমীকরণ লিখতে বলছে, শর্ত লিখতে বলছে উৎপন্ন SO3-কে কীভাবে H2SO4 পরিণত করা যাবে। এটা আমরা 127 পেজে পাবো, দেখে নাও। এটা আমরা এই 2 এবং 3 এই 2 এবং 3 এই দুটো পয়েন্ট বললেই কিন্তু আমরা অ্যান্সার চলে আসবে। 2 এবং প্রথম পয়েন্টটা বলতে হবে না, 2 এবং 3। দেখে নাও, এই প্রশ্নের উত্তর তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে। এই প্রশ্নের উত্তরটা আগে আমরা বলেছি, তোমরা টেক্সট বই পেয়ে যাবে। এছাড়াও সহায়িকা দেখো পুরো গুছিয়ে লেখা আছে, তোমরা এই উত্তরটা বলে দিতে পারো। দেখে নাও, উত্তরটা সুন্দরভাবে সাজানো আছে, তোমরা এটা অবশ্যই বলে দিলে তোমরা উত্তরটা হয়ে যাবে। এটা কিন্তু বিভিন্ন পেজে আছে। আমরা যখন ABTA টেস্ট পেপার সলভ করেছিলাম তখন তার মধ্যে কিন্তু এই প্রশ্নটা ছিল। তাহলে তোমরা অবশ্যই ভালো করে এটা পড়বে, এবং পর্ষদের পেজেও তোমরা পাচ্ছ। তাহলে অবশ্যই দেখে নাও, এটা সহায়িকায় 466 466 পেজে তোমরা সহায়িকায় পেয়ে যাবে। তারপর দেখে নাও, একটি হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করলো। হাইড্রোকার্বনটির নাম কি? এবং প্রথম ধাপে বিক্রিয়ার সময় লিখতে বলছে, ওই হাইড্রোকার্বনটির একটি ব্যবহার লিখতে বলছে। দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। প্রথম ধাপে হাইড্রোকার্বনটার নাম হলো মিথেন। প্রথম হলো হাইড্রোকার্বনের নাম কী বলবো? মিথেন বলবো। দেখো, প্রথম ধাপে বিক্রিয়া মিথাইল ক্লোরাইড উৎপন্ন করলো। তাহলে CH4 প্লাস Cl2 সমান CH3Cl প্লাস HCl, বোঝা গেল। এবারে এই হাইড্রোকার্বনের ব্যবহার বলতে বলছি। দেখে নাও, মিথেনের ব্যবহার আমরা কি বলবো? মিথেনের ব্যবহার আমরা বলবো, দেখো, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে আমরা ব্যবহার করি, বোঝা গেল। তাহলে একটা হলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, আর এটা ছাড়াও আমরা বলবো কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে আমরা ব্যবহার করি। তাহলে 7 নম্বর সেটটা আমরা ব্যাখ্যা করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে লাইক করবে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।